5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামতের জন্য প্রেরণ করেছিল। 166টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ ছিল 20টি। সেই সময় পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো এই স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি এই বিবেচনায় যে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব। রাজনৈতিক দল এবং জোটগুলোর কাছ থেকে পাওয়া স্প্রেডশিটে এবং বিস্তারিত লিখিত মতামতের প্রেক্ষিতে কমিশন গত 20 মার্চ তারিখে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। এই আলোচনা 19 মে 2025 তারিখ পর্যন্ত অব্যাহত থাকে এবং সে সময় 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 44টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক করা হয়েছিল। প্রথম পর্যায়ে গঠিত 6টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 5টি কমিশন তাদের মোট 165টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রেরণ করে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত 14টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত 50টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত 51টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত 32টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত 18টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। উল্লেখ্য যে এই সুপারিশগুলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে এবং এগুলো রাজনৈতিক দল এবং জোটসমূহের কাছে পাঠানো 166টি সুপারিশের অন্তর্ভুক্ত ছিল না। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আপনাদের অনেকের স্মরণে থাকবে যে আলোচনার প্রথম পর্বের শেষে 26 মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয়। সেই পর্বের আলোচনায় 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত 30 জুলাই পৌঁছে দেওয়া হয়। আমরা আজকে আপনাদের কাছে এই তালিকা সরবরাহ করব। সময়ের স্বল্পতার বিবেচনায় আমি যে ঐকমত্য হয়েছে তার তালিকা পাঠ করছি না, কিন্তু আপনাদের কাছে এই তালিকাটা আজকে দেওয়া হবে। প্রথম পর্বের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, উভয় কক্ষের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংসদের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ বিলুপ্ত করা, নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠান, সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও মর্যাদা নিশ্চিত করার জন্য সংবিধানে এই মর্মে বিধান যুক্ত করা যে বাংলাদেশ একটি বহুজাতি, বহুধর্মী ও বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সংবিধানে যুক্ত করা, সাবেক বিচারপতিদের জন্য পালনীয় আচরণ বিধি প্রণয়ন, সুপ্রিম কোর্টের অধীন স্বাধীন স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, যার উপর বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন, অধস্থন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত করা হবে। সুপ্রিম কোর্ট জেলা ইউনিটের সমন্বয়ে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করা হবে এবং আইনজীবী সমিতি নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব বিলোপ করা হবে। এর বাইরে জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যেমন স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, তথ্য অধিকার 2009 এর সংশোধন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর সংশোধন, 3টি পাবলিক সার্ভিস গঠন এবং 2টো বিভাগ প্রতিষ্ঠা করা। দুর্নীতি দমন ব্যবস্থা নিশ্চিত করতে সাংবিধানিক আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন বিষয়ে ঐকমত্য হয়। বৈধ উচ্চহীন আয়কে
বৈধতা দানের চর্চা বন্ধ করা, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 32 ধারা বিলুপ্ত করা, আয়কর আইন 2023-এর ধারা 309-এর সংশোধন। এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছিল তার কিছু কিছু দিক। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশসমূহের ভিতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মতপার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। সেই বিবেচনায় কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে বেশ কিছু বিষয় বাদ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ হ্রাস করে 4 বছর করা, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা, সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রগুলোতে রিপাবলিকের বাংলা হিসেবে নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশের অনুবাদ হিসেবে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করা, রাজনৈতিক দলগুলো কর্তৃক নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনীত করা, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা, একটি স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করা, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে তেমনিভাবে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করা, দেশের পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে জেলা পরিষদ সমূহের সকল সম্পত্তি প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা, প্রস্তাবিত প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের সুপারিশের আলোকে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে প্রাদেশিক সরকারের সমপর্যায়ের ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করা, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচন করা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব মন্ত্রীদের অভিপ্রায় অনুসারে সিভিল সার্ভিসের বাইরে থেকে নিয়োগ করা। এই বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটাই মতপার্থক্য ছিল যে এগুলো ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য আর উপস্থাপন করেনি এবং এগুলো সুপারিশের বাইরে রেখেছে। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। কমিশন সেই সব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। এর বাইরেও কয়েকটি বিষয় ছিল, কিন্তু আমি 4টি বিষয় বিশেষভাবে উল্লেখ করছি এই কারণে যেগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় 100 সদস্যের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বর্তমান জাতীয় সংসদের অতিরিক্ত একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা ও নির্বাচন করার বিষয়ে 2/3 বেশি দল একমত হয়। কিন্তু উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে, যাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেই সাধারণত অভিহিত করা হয়, এর বিপরীতে কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার বিষয়। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল জাতীয় সংসদের আসন 400-তে উন্নীত করে 100 আসনে কেবলমাত্র নারী প্রার্থীদের মধ্যে নির্বাচন করা। এই 100 আসন হয় বিদ্যমান 3 আসনের এলাকায় একটি আসন নির্ধারণ করে কিংবা 400 আসনে বিভক্ত করে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসনে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। নারী আসন 100-তে বৃদ্ধির ব্যাপারে প্রায় 3/4 দল একমত হলেও তার প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিছু দল ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার পক্ষে, কয়েকটি দল জাতীয় সংসদে নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিদ্যমান ব্যবস্থায় এবং কিছু দল জাতীয় সংসদে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে আসন বন্টনের কথা বলে। অর্থাৎ প্রক্রিয়াটি নিয়ে একাধিক ধরনের মতামত আসলে পাওয়া গিয়েছিল। তৃতীয় বিষয়টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে যে আলোচনা।
তাতে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করে। এর বাইরে দুটি দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গিয়েছিল, কিন্তু এ বিষয়ে অধিকাংশ দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি। 4 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব। সেখানে প্রস্তাব করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করা হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়ে 3/4 বেশি দল একমত হয়। অর্থাৎ বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়া হলে এই দলগুলো সংবিধানে রাষ্ট্রের মূলনীতি বিষয়ে একমত হয়। তবে এই একমত হওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কমপক্ষে 5টি দল এইসব নীতির সঙ্গে আরও কয়েকটি বিষয়, যেমন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, যা সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, তাও যুক্ত করার প্রস্তাব দেয়। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 5টি দলের পক্ষ থেকে বলা হয় যে 1972 সালের সংবিধানের মূলনীতি যা বিদ্যমান সংবিধানে আছে তা অব্যাহত রাখতে হবে। এইসব প্রেক্ষাপটে কমিশন এইসব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 2রা জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন। এই পর্বে আলোচনার জন্য 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এগুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ ছিল, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, যা পরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বাছাই কমিটি নামে উপস্থাপিত, এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন, সংসদে নারী প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ইত্যাদি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, যা বিদ্যমান সংবিধানের 48(3) অনুচ্ছেদে বিবৃত আছে। আলোচনার জন্য সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি উত্থাপিত হবার পর এই বিষয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে কমিশন একাধিকবার সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে। এর কর্মপরিধি ও কাঠামোর ব্যাপারেও একাধিকবার সংশোধনী দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য না হওয়ায় কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদাভাবে সংবিধানে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করে। কিন্তু তা সত্ত্বেও একমাত্র নির্বাচন কমিশন ছাড়া অন্য কমিশনগুলো এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে 5টি দলের নোট অফ ডিসেন্ট সহ গৃহীত হয়। সংসদে নারী আসন বৃদ্ধি এবং সরাসরি ভোটে নির্বাচন বিষয়ে মোট 5 দিন আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে একাধিক সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এইসব প্রস্তাবের লক্ষ্য ছিল জাতীয় সংসদে নারীদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিন্তু যদিও নারী আসন বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করার ব্যাপারে কার্যত প্রায় সব দল একমত, কিন্তু কি প্রক্রিয়ায় তা বাস্তবায়িত হবে সেই বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত বিদ্যমান পরোক্ষ নির্বাচন ব্যবস্থা বহাল রেখে পর্যায়ক্রমিকভাবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়। এটা কমিশনের কাছে অত্যন্ত দুঃখজনক যে এই সিদ্ধান্তের ব্যাপারে দলসমূহের পক্ষ থেকে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না,
বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত ছাড়া যেসব প্রস্তাব গৃহীত হয়েছে তার 1 সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, 2 নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, 3 রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, 4 বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ যার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ আছে, 5 জরুরি অবস্থা ঘোষণা, 6 প্রধান বিচারপতি নিয়োগ, 7 সংবিধান সংশোধন, 8 প্রধানমন্ত্রীর মেয়াদকাল, 9 নির্বাচন কমিশন গঠন, 10 পুলিশ কমিশন গঠন এবং 11 নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। ভিন্ন মত সহ যেসব প্রস্তাব গৃহীত হয়েছে তার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত ব্যবস্থা, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার সময় কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28শে জুলাই প্রেরণ করা হয়েছে। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। খসড়াটি কার্যত একটি টেমপ্লেট হিসেবে প্রস্তাবিত হয়েছে এবং এই বিষয়ে দলসমূহকে তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে। এই খসড়ায় বিবৃত সকল বিষয়, বিশেষত অঙ্গীকারের অংশটি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব নয়। দলসমূহের মন্তব্যের ভিত্তিতে এই অংশে আরও বিষয় যুক্ত হবে এবং এগুলো সংশোধিত হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। এবছরের মার্চ মাস থেকে বিভিন্ন পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবেন। একথা স্মরণ করা দরকার যে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন ও নীতি কাঠামোকে নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ এবং দায়িত্ব আমাদের সামনে হাজির হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা জারি রাখবেন এবং নাগরিকরা তাদের এই দায়িত্ব বারংবার স্মরণ করিয়ে দেবেন। এই প্রত্যাশায় আজ আমি এই পর্যন্তই বলছি।